আসসালামু আলাইকুম। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই পল তার পরিবারকে নিয়ে এক স্থানে ঘুরতে আসে। তবে এবার কেন জানি এই চেনা পরিচিত জায়গাটা পলের কাছে বেশ অদ্ভুত লাগছিল, যেন এলাকাটি জনমানব শূন্য হয়ে গিয়েছিল। কিসের একটা ভয় যেন এলাকাবাসীকে ঘিরে ধরে রেখেছিল। সেই সাথে সকলে পূজা করত এক অদ্ভুত জীবের। আর এরপর একে একে পলের জীবনে আসে নানান রকম টুইস্ট এবং টার্ন, যার ফলে সে তার পরিবার সমেত পৌঁছে যায় এক বিশাল আকৃতির মেগালডন শার্কের মুখে। এখন নিজের থেকে শত শত গুণ বড় এই শার্কের সাথে লড়াইয়ে পল কি জিততে পারবে, বাঁচাতে পারবে নিজের পরিবারের জীবন, নাকি অকালে হারিয়ে যাবে তার আপনজনেরা? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভির গল্প। গল্পটি শুরু হয় সমুদ্রের বাজা ক্যাস্টের দৃশ্য দেখানোর মাধ্যমে। সবাই এই ক্যাস্টে যেতে অনেক ভয় পেত, কারণ এই ক্যাস্টে ভয়ানক একটি শার্ক ঘোরাফেরা করত। শার্কটি দানব আকৃতির ছিল, যে কিনা গত 100 বছর ধরে এই ক্যাস্টে হাজার হাজার মানুষকে মেরে এসেছে। এই গোষ্ঠীর মাঝেই একটি অয়েল স্টেশন ছিল, যার নাম ছিল এল ডিয়ামেন্তে, যার অর্থ ছিল হীরা বা ডায়মন্ড, কারণ এই প্রজেক্টের মাধ্যমে বহিবাসীরা জীবনযাপন উন্নয়ন করার কথা ছিল। এই অয়েল স্টেশনে কাজ করা কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করত। সেই সাথে এখান থেকে অনেক পরিমাণ অয়েল লিক করত। তাই তো নেক্সন নামের একটি কোম্পানি, যারা কিনা এই স্টেশনটির মালিক ছিল, তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই অয়েল স্টেশনটি ধ্বংস করে দিবে, কারণ এই অয়েল স্টেশনের কারণে তাদের কোম্পানি ধ্বংস হওয়ার সম্ভাবনা ছিল। তাই তারা এই অয়েল স্টেশনে তাদের দুজন লোককে পাঠায়, যাদের মধ্যে থেকে একজনের নাম ছিল সিমন এবং আরেকজনের নাম ছিল নাচো। তারা দুজন গভীর রাতে এই স্টেশনে এসেছিল, যাতে করে তারা চুপচাপ কোনো শার্কের ঝুঁকি ছাড়াই তাদের কাজ সম্পূর্ণ করতে পারে। নাচো পানির নিচে ডুব দিয়ে সেই অয়েল স্টেশনে একটি বোম ফিট করে। অন্যদিকে তার জন্য ওই সময় একটি বোটের মধ্যে সিমন অপেক্ষা করতে থাকে। সিমন বোটে বসে একটি সিগারেট ধরায়। সিগারেট ধরানোর পর সে ম্যাচটি পানিতে ফেলে দেয়। আর যেহেতু এটি অয়েল স্টেশন ছিল, তাই পানিতে স্বল্প আকারে আগুন লেগে যায়। সিমন তা নেভানোর জন্য আগুনের দিকে পানি ঝাপটাতে থাকে, যার ফলে শার্করা তাদের দুইজনের অবস্থান জেনে যায়। নাচো যখন উপরের দিকে উঠে আসছিল, তখন তার উপর একটি শার্ক আক্রমণ করে, ফলে সে সেখানেই মারা যায়। এদিকে অনেকক্ষণ ধরে নাচোর কোনো খোঁজ না থাকায় সিমন তাকে ওয়াকিটকিতে ডাকতে শুরু করে। আর এক পর্যায়ে একটি বড় শার্ক সিমনকে তার বোট সহ খেয়ে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং পরদিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা পল এবং তার পরিবারকে দেখতে পাই। পলের স্ত্রীর নাম ছিল ইনেস। তাদের একজন ছেলে এবং একজন মেয়ে ছিল, যাদের নাম ছিল আদ্রি এবং টমি। তারা পুরো পরিবার আজ ভ্যাকেশনে এসেছিল। আসলে সবার কাছে এটা ভ্যাকেশন হলেও পলের জন্য একটি অফিস প্রজেক্ট ছিল, কারণ সেও নেক্সন কোম্পানিতেই কাজ করত। তাছাড়া ইনেসের বাবা ক্যাস্টের পাশে একটি এলাকায় বড় হয়েছিল, যার নাম ছিল বাহিয়া। তবে গত 15 বছর সে এখানে আসেনি, আর তাই সে ভ্যাকেশন নিয়ে অনেক এক্সাইটেড ছিল। তবে সেখানকার কোনো লোকই তাদেরকে দেখে খুশি হয় না। তারা যে হোটেলে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, তা এতদিনে বন্ধ হয়ে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তাই তারা হোটেল বা রেস্টুরেন্ট লোকেশন জানার জন্য স্থানীয়দের সাহায্য চায়। তারা যখন জানতে পারে যে পল নেক্সন কোম্পানির লোক, তখন তারা পলকে সাহায্য করতে রাজি হয় না, কারণ নেক্সন কোম্পানির জন্যই তাদের এলাকার আজ এই বাজে অবস্থা। তবে যেহেতু পল এর কারণ জানতো না, তাই সে তাদের কথা বুঝতে পারে না। তখন ইনেস তাদের সাথে স্থানীয় ভাষায় কথা বলতে থাকে এবং তাদেরকে সাহায্য করার জন্য কিছু টাকা দেয়। তারা পলের পরিবারকে সহায়তা করতে রাজি হয়। রাস্তায় তারা তালক নামের এক দেবতার মন্দির দেখতে পায়, যেখানে স্থানীয় লোকটি ইনেসের দেওয়া টাকাগুলো দান করে। তখন ইনেস লোকটিকে জিজ্ঞাসা করে যে এখানে এই দেবতার পূজা কেন হয়। উত্তরে লোকটি জানায় যে সুরক্ষার জন্য তারা এমনটা করে থাকে। তারা সকলেই এই ব্যাপারে কথা বলছিল। এই ফাঁকে টমি তালুকের একটি ছোট্ট মূর্তি চুরি করে নেয় এবং সেখানে একটি চকলেট দান করে আসে। তবে তার এই কাজটি ওই লোকটি দেখতে পেলেও সে কিছুই বলে না। এরপর তারা একটি রেস্টুরেন্টে এসে পৌঁছায়। এখন স্থানীয়দের বিদায় জানানোর পালা ছিল। তবে এর পূর্বে পল লোকটিকে জিজ্ঞাসা করে যে তারা কিসের থেকে সুরক্ষার কথা বলছিল। উত্তরে লোকটি জানায় যে এই এলাকা এল দিয়ামিনিও, অর্থাৎ শয়তান থেকে, যেটি একটি বিশাল আকারের শার্ক ছিল। এই কথা শুনে পলকে আমরা বেশ চিন্তিত হতে দেখতে পাই। এখন এর কিছুক্ষণ পর পলের কাছে নেক্সন কোম্পানির কল আসে এবং তাকে দ্রুত তার কাজ শেষ করার আদেশ দেওয়া হয়। যেহেতু ইনেস এই ব্যাপারে কিছুই জানতো না, তাই সে পলকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। উত্তরে পল জানায় যে তাকে এলডি আমানতের একটি ডকুমেন্টারি বানাতে হবে, তাই সে এখন ওই অয়েল স্টেশনের উদ্দেশ্যে বেরোবে এবং কয়েক ঘন্টার মধ্যেই ফিরে আসবে। আর এই সময় ইনেস এবং তার বাচ্চাদের সেই রেস্টুরেন্টে অপেক্ষা করার জন্য সে বলে। তবে রেস্টুরেন্টের আশেপাশে অনেক গুন্ডা ঘুমিয়েছিল, তাই পল রেস্টুরেন্টের মালিককে কিছু টাকা দেয় এবং বলে যে তার অনুপস্থিতিতে সে যেন তার পরিবারের খেয়াল রাখে। এরপর পল সমুদ্রের পাড়ে চলে আসে এবং সেখানে কর্মরত একজন রাডারম্যানকে তার পরিচয় দিয়ে বলে যে সে যেন পলের ওই অয়েল স্টেশনে যাওয়ার ব্যাপারটা কমান্ড স্টেশনে জানিয়ে দেয়। লোকটি এখানে এমনটা করার ভান করে, তবে পল সেখান থেকে যাওয়ার সাথে সাথেই সে পলের ছবিটি ছিঁড়ে ফেলে দেয়, যা মোটেও সুবিধার মনে হচ্ছিল না। এখন পল একটি বোটে উঠে বসে। বোটম্যান পলের সাথে অনেক ভালো ব্যবহার করছিল, আর এ কারণে পল তাকে জিজ্ঞাসা করে যে এখানকার বাকি মানুষেরা কেন সবসময় মন খারাপ করে থাকে। তখন বোটম্যান জানায় যে এই নিয়ামতের কারণে এখানকার মানুষেরা তাদের জীবনযাত্রার মান হারিয়েছে,
তাছাড়া নিক্সন কোম্পানির তেল পানিতে মেশার কারণে ওই ডিমন অনেক ক্ষেপে গিয়েছে, তাই সে একের পর এক মানুষ মেরে যাচ্ছে। আর এর দায়ী হিসাবে এখানকার মানুষ নিক্সন কোম্পানিকে মনে করে। কিছু দূর যাওয়ার পর বোটম্যান পলকে একটি চেকপোস্টে নামিয়ে দেয়। পল তাকে এখানে নামিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করে, তখন বোটম্যান বলে যে পল যেদিকে যাচ্ছে সেখানে বিপদ দিয়ে ভরা, কারণ সেখানে সে ব্ল্যাক ডিমন শার্কটি রয়েছে, আর একবার যদি কেউ তার কবলে পড়ে তাহলে তার বেঁচে ফেরা অসম্ভব। পল তাকে অনেক টাকা দেওয়ার অফার করে, কিন্তু বোটম্যান তবুও সেখানে যেতে রাজি হয় না। তবে সে পলকে অন্য একটি বোট দিয়ে দেয় যাতে করে সে একাই অয়েল স্টেশনে যেতে পারে। পলের কাছে যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই সে একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রেস্টুরেন্টে একটি গুন্ডা ইনেসদের বিরক্ত করতে থাকে। তবে এই ক্ষেত্রে রেস্টুরেন্টের মালিকের এসব দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এতগুলো গুন্ডার সামনে তার কোনো কিছু করার ক্ষমতা ছিল না। গুন্ডারা আদ্রির গায়ে হাত দেয়, যা দেখে এনিসের রাগ হয়ে যায়। তাই সে একটি মদের বোতল নিয়ে গুন্ডাটির মাথায় আঘাত করে। আর এই সুযোগে ইনেস বাচ্চাদের নিয়ে গাড়ির কাছে যেতে চায়, তবে তাদের গাড়ির চাকায় আগে থেকেই কেউ যেন ছুরি ঢুকিয়ে রেখেছিল, ফলে তাদের গাড়িটিও অকেজো হয়ে যায়। এদিকে গুন্ডাটি তার দলবল নিয়ে তাদের পিছু করতে শুরু করছিল, তাই তারা আর কোনো উপায় না পেয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। সেখানে এসে ইনেস একজন বোটম্যানকে বলে তাদেরকে বাজে কোস্টে নিয়ে যেতে হবে, তবে বোটম্যান এতে রাজি হয় না। তখন ইনেস তাকে অনেক টাকা দেয়, আর এর সাথেও বলে তাদের জীবন এখন ঝুঁকিতে আছে। এইসব শুনে বোটম্যান তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়, ফলে এইভাবে তারা কোনো মতে গুন্ডাগুলোর হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে পল প্রায় সেই অয়েল স্টেশনের কাছাকাছি চলে এসেছিল, যেখানে সে একটি রক্তাক্ত সুইমিং স্যুট ভেসে থাকতে দেখতে পায়, যেন কি তার সাথে বাজে কিছু একটা হয়েছিল। আর আমরা তো জানি যে এটি ছিল নাচোর স্যুট, যাকে কিনা গতকাল রাতে শার্কটি মেরে ফেলেছিল। এখন পল অয়েল স্টেশনে গিয়ে কাউকে দেখতে পায় না, তাই সে সিমনকে ডাকতে থাকে, তবে সেখানে কারোর কোনো সারা শব্দ পাওয়া যায় না। তাই তো পল চারিদিকে ঘুরে দেখতে থাকে। তখন দুইজন অয়েলম্যান অস্ত্রসহ পলকে ঘিরে ফেলে। পল যখন বলে যে নিক্সন কোম্পানি থেকে এসেছে এবং বর্তমানে এই স্টেশনের সেই ইনচার্জ, তখন তারা পলকে ছেড়ে দেয়। অবাক হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে যে তার এখানে আসার ব্যাপারে তাদেরকে কি কিছু জানানো হয়নি। উত্তরে তারা জানায় রেডিও স্টেশন আগে থেকে নষ্ট হয়ে পড়ে আছে। সেই দুইজন অয়েলম্যানের নাম ছিল জাতো এবং জর্জ। পল তাদেরকে জিজ্ঞাসা করে যে এই স্টেশনের বাকিরা কোথায়। উত্তরে তারা জানায় বাকি সবাই মারা গিয়েছে। তবে তারা দুজন এটা জেনে অবাক হয়ে যায় যে পল এখানে একা একটি বোম নিয়ে এসেছে। তখন তারা বাইরে একটি বোট দেখতে পায়, যার মধ্যে পলের পরিবার ছিল। ইতিমধ্যে এখানকার পরিবেশ দেখে পল বুঝতে পেরেছিল যে এখানে থাকাটা অনেক ঝুঁকিপূর্ণ হবে। সেই সাথে এখন তো তার পরিবারও সেখানে পৌঁছে গিয়েছিল, যাদেরকে দেখে পল একেবারেই হতবাক হয়ে যায়। এরই মধ্যে ইনেসদের বোটকে একটি শার্ক তাড়া করতে শুরু করে। আগে থেকে অভিজ্ঞতা থাকার কারণে অয়েলম্যানরা এটা বুঝতে পারে, তাই তারা পানির এদিক ওদিক ফ্লেয়ার গান দিয়ে গুলি করতে থাকে, সাথে আশেপাশে লোহার বস্তুতে আঘাত করে শব্দ করতে থাকে, যাতে করে শার্কটির মনোযোগ ইনেসদের দিক থেকে সরে যায়। আর ঠিক তাই হয়, ফলে ইনেস এবং তার সন্তানেরা এই যাত্রায় বেঁচে যায়। তবে শার্কটি এবার অয়েল স্টেশনে হামলা করে বসে, এতে করে অয়েল স্টেশনটি কাঁপতে থাকে আর পলের বোটও ডুবে যায়, যা দেখে বোটম্যান ভয় পেয়ে যায় এবং তার বোট নিয়ে পালাতে শুরু করে। আদ্রি তখনও পর্যন্ত বোট থেকে পুরোপুরিভাবে নামতে পেরেছিল না, আর এই কারণে সে পানিতে পড়ে যায়। সে পানির নিচে মানুষের শরীরের খণ্ড বিখণ্ড দেখতে পায়, তাই সে অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই একটি শার্ক তার উপর আক্রমণ করতে আসে, তবে ঠিক সময় সে উপরে উঠে আসে। সে সবাইকে পানির নিচে লাশের ব্যাপারে বলতে থাকে, যে ব্যাপারটা একমাত্র জাতো এবং জর্জ বাদে আর কেউ বিশ্বাস করতে চাইছিল না। ইনেস জাতোকে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে। তখন জাতো তাকে একটি বাইনিকোলার ধরিয়ে দেয়, আর তা দিয়ে সে বোটম্যানকে দেখতে বলে। ইনেস ঠিক তাই করে। তখন সে দেখতে পায় একটি দানব আকৃতির শার্ক বোটম্যানের বোটটি ধ্বংস করে দিয়েছে এবং বোটম্যানকেও হয়তো বা খেয়ে ফেলেছে, যা দেখে ইনেস এবং পল দুজনেরই চোখ কপালে উঠে যায়। পল জাতোকে জিজ্ঞাসা করে যে এটি আবার কেমন শার্ক। উত্তরে জাতো বলে এটি হলো দি ব্ল্যাক ডিমন, যাকে এখানকার সবাই ভয় পায়। এই শার্কটি আকৃতিতে তাদের থেকে শত শত গুণ বড় ছিল, ফলে ইনেস এবং পল বুঝতে পারে যে তারা তাদের পরিবারকে নিয়ে কত বড় বিপদের মুখে এসে পৌঁছেছে। এখন ইনেস বাচ্চাদেরকে কোনো মতে শান্ত করে এবং আশ্বাস দেয় যে তারা খুব দ্রুত এখান থেকে চলে যাবে। তখন টমি তার পকেট থেকে তারকের মূর্তিটি বের করে তাদেরকে দেখায়, যা অয়েল স্টেশনেও অনেকগুলো ছিল। এদিকে বাইরে জাতো এবং পল কথা বলছিল, যেখানে পল জাতোকে জিজ্ঞাসা করে যে বাকি সব ক্রু মেম্বাররা কোথায়। উত্তরে জাতো জানায় অনেকে এখান থেকে চলে গিয়েছে, আবার অনেকে মারাও গিয়েছে, যে সম্পর্কে পল কিছুই জানতো না, কেননা গত এক সপ্তাহ ধরে রেডিও থেকে কোনো জবাব আসছিল না, যেন কি তারা ইচ্ছা করেই তাদের ইগনোর করছে, যা আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম। তখন সেখানে ইনেস চলে আসে, যাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল, কারণ একে তো এখানে কোনো বোট নেই, তার উপর আবার কোনো নেটওয়ার্ক নেই। তাছাড়া জীবনে প্রথম এমন বিশাল আকৃতির শার্ক দেখে ইনেস আগে থেকেই অনেক ভয় ছিল। এখানে জাতো তার ভুল ধারণাটি ভাঙিয়ে বলে এটি কোনো সাধারণ শার্ক নয়, এটি হলো মেগালোডন। তবে মানুষ মনে করে মেগালোডন শার্করা অনেক বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপর অয়েলম্যানরা পলকে তাদের স্টেশনটি ঘুরিয়ে দেখায় এবং তাকে এই স্টেশনের বাজে অবস্থা সম্পর্কে জানায়, কারণ গত 6 মাস ধরে এই স্টেশন থেকে অয়েল লিক হচ্ছে, যে কারণে আশেপাশের পানি দূষিত হচ্ছে। এছাড়া শার্কের
শার্কের আক্রমণের কারণে স্টেশনটির ভিত দুর্বল হয়ে গিয়েছে। তখন পল তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কি এই ব্যাপারে নিক্সন কোম্পানিকে জানিয়েছিল কিনা। উত্তরে জাতো জানায় তারা অনেক আগেই নিক্সন কোম্পানিকে এ ব্যাপারে জানিয়েছিল, তবে নিক্সন কোম্পানি এর কোনো ব্যবস্থা নেয়নি। এই অয়েল স্টেশনের রেডিও রেঞ্জ তেমন একটা ভালো ছিল না, কারণ গত 6 মাসে এই স্টেশনে জেনারেটরের কোনো কাজ করা হয়নি। তাই পল সিদ্ধান্ত নেয় যে সে এই জেনারেটরটি ঠিক করবে, যাতে করে রেডিওর মাধ্যমে তারা সাহায্য ডেকে আনতে পারবে। আর এরপর তারা সবাই মিলে জেনারেটরটি ঠিক করার পরিকল্পনা করতে থাকে, কারণ জেনারেটরটি পানির নিচে ছিল আর এই কাজে যথেষ্ট ঝুঁকি ছিল। তবে পল এই ঝুঁকি নিতে রাজি ছিল। ইনেস তাকে এমনটা করতে বারণ করে। তখন পল জানায় এমনটা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। ইনেস বুঝতে পারছিল না তাদের সাথে এমনটা কেন হচ্ছে, কেনই ওই শার্ক তাদের পিছে পড়ে আছে। হঠাৎই তখন জাতো বলে ওঠে, না এটি কোনো শার্ক না, এটি কোনো মেগলাডন, এটি হলো স্বয়ং দেবতা তালক। এরপর সে সবাইকে তালকের গল্প শোনাতে থাকে। সে বলে তালক হলো পানির দেবতা, কেউ যদি কখনো তার পানির কোনো ক্ষতি করে তাহলে সে তাদেরকে ছেড়ে দেয় না। আর এখানে এই নেক্সন কোম্পানির এই অয়েল স্টেশনের কারণে সমুদ্র অনেক দূষিত হয়েছে, যার বদলা নিতেই তালক ডিমন শার্ক হিসাবে ফিরে এসেছে। যা শুনে পলের পরিবার ভয় পেয়ে যায়, তবে পল এতে বিশ্বাস করতে চায় না। সে জাতোর সাথে ঝগড়া শুরু করে, কারণ সে মনে করছিল জাতো শুধুই তার পরিবারকে ভয় দেখাচ্ছে। তবে ইনেস কোনো মতে তাদের দুজনের ঝগড়া থামায়। এরপর তারা তাদের কাজ শুরু করে দেয়। তবে শুরুতেই পল পানির নিচে যায় না, কারণ পল এই স্টেশনে অনেক বছর পর এসেছিল। তাই সবার আগে জাতো এবং জর্জ পানির নিচে একটি ক্যামেরা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে তারা পলকে জেনারেটরের লোকেশন জানাতে পারে। তাই তারা দুজন একটি লোহার ক্যাবিনেটে করে পানির গভীরে চলে যায়, আর ওপর থেকে তাদের দুজনকে ক্যামেরার মাধ্যমে পল দেখতে থাকে। পানির একদম নিচে এসে জাতো এবং জর্জ ক্যাবিনেট থেকে বের হয়ে যায়, আর সেই জেনারেটরটি পলকে দেখায়, যা পুরোপুরি ড্যামেজ অবস্থায় ছিল। হঠাৎই জাতো স্টেশনের ভেতরে সবুজ আলো দেখতে পায়, তাই সে সেদিকে যায়। সেখানে গিয়ে সে একটি টাইম বোম দেখতে পায়, যা দেখে জাতোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ আর মাত্র 2 ঘন্টা পরই বোমটি ব্লাস্ট হয়ে যাবে। সে পলকেও ক্যামেরার মাধ্যমে এই ব্যাপারটা জানায়, যা দেখে পল আরো দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে জর্জের হ্যালুসিনেশন হতে শুরু করে। সেখানে সে মানুষের শরীরের ছিন্ন বিচ্ছিন্ন অংশ দেখতে পায়, তবে কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলে নেয়। আর ঠিক তখনই তার উপর ওই শার্কটি আক্রমণ করার চেষ্টা করে, তবে সে কোনো মতে ক্যাবিনেটে গিয়ে পৌঁছে যায়। তবে এতেও কোনো লাভ হয় না, কারণ শার্ক পুরো ক্যাবিনেটটিকে পানির আরো গভীরে টেনে নিয়ে যেতে শুরু করছিল। ওপর থেকে পল ক্যাবিনেটটিকে থামানোর অনেক চেষ্টা করে। পল বারবার ক্যাবিনেটের বাটন প্রেস করতে থাকে, যা দেখে সেখানে ইনেস চলে আসে। সে পলের এমন অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর জাতো সাঁতরে উপরে চলে আসে, তবে তার সাথে জর্জ ছিল না। তাই পল তাকে জর্জের ব্যাপারে জিজ্ঞাসা করে। এমন সময় জর্জের শরীর পানিতে ভেসে ওঠে। পল মনে করে জর্জ হয়তোবা বেঁচে আছে, তাই সে সেখানে যখনই জর্জকে উপরে উঠায় তখন সে দেখতে পায় জর্জের শরীর দুটুকরো হয়ে গিয়েছে, যা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। জানালা দিয়ে আদ্রিও এসব কিছু দেখে ফেলে, তবে সে টমিকে এই ব্যাপারে কিছুই বলে না। অন্যদিকে ইনেস অনেক বেশি ট্রমাটাইজড হয়ে পড়ে, কারণ তার মতে জর্জ একজন ভালো মানুষ ছিল এবং সে এমন নির্মম মৃত্যু কখনোই ডিজার্ভ করে না। পল তাকে বোঝাতে থাকে যে সে সবকিছু ঠিক করে দিবে, তবে ইনেস এতে করে অনেক রেগে যায়, যা দেখে পল নিজেও রেগে যায়, কারণ ইনেস রেস্টুরেন্টে অপেক্ষা না করে শুধু এখানে বাচ্চাদের নিয়ে চলে এসেছিল। এ কথার প্রতি উত্তরে ইনেস তাকে ওইসব ঘটনা খুলে বলে, যা শুনে পল নিজের ভুল বুঝতে পারে। সে ইনেসের কাছে ক্ষমা চায় এবং প্রমিস করে যে করেই হোক না কেন সে সবকিছু ঠিক করে দিবে। তখন সেখানে টমি এবং আদ্রি চলে আসে, যা দেখে ইনেস তার চোখের পানি মুছে ফেলে এবং তারা দুজনই বাচ্চাদের সামনে সাধারণভাবে কথা বলতে থাকে, কারণ তারা চাইছিল না যে তাদের জন্য বাচ্চারা ভয়ের মধ্যে থাকুক। টমি পলের জন্য কফি নিয়ে এসেছিল, যা দেখে পলের কিছুটা ভালো লাগে। এরপর টমি তাকে জিজ্ঞাসা করে জর্জ কোথায়, যা শুনে পল এবং ইনেস দুজনেই হতবাক হয়ে যায়, কারণ তাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তবে আদ্রি এর উত্তর দেয়। সে তাকে মিথ্যা কথা বলে। সে বলে জর্জ এখনো ইলেকট্রিক্যাল রুমে আছে। আদ্রিকে এভাবে মিথ্যা কথা বলতে দেখে পলের আর বুঝতে বাকি থাকে না যে আদ্রি সবটা জানে। এরপর পল জাতোর কাছে যায়, যে কিনা জর্জের দেওয়া শার্টটি পরেছিল আর জর্জের কথা মনে করছিল। পল এখানে তাকে সহমর্মিতা জানায়। তখন জাতো বলে জর্জ তার সাথে গত 10 বছর ধরে একসাথে কাজ করছে, সে সবসময় তার কথা মতো কাজ করছে। জাতো কখনো ভাবতেও পারেনি যে সে এইভাবে জর্জকে হারিয়ে ফেলবে। তখন জাতো পলকে সেই বোমাটির কথা সম্পর্কে মনে করিয়ে দেয়, যা শুনে পল তাকে জিজ্ঞাসা করে যে তাদের হাতে আর কতক্ষণ সময় আছে। মূলত ওই শার্কের আক্রমণের ফলে তারা কেউই সময়ের দিকে খেয়াল রাখতে পারেনি, তবে তারা এইটুকু জানে যে তাদের কাছে বেশি সময় নেই, যা করার খুব দ্রুত করতে হবে। তখন পল কিছুই মালবাহী শিপ দেখতে পায়, যা দেখে সে পাগলের মতো ফ্লেয়ার গান চালাতে থাকে। তবে জাতো তাকে থামানোর চেষ্টা করে, তাও পল তার কোনো কথাই শুনতে চায় না। ফ্লেয়ার গান দিয়ে এদিক ওদিক গুলি মারতে থাকে। কিছুক্ষণ পর জাতো তার হুঁশ ফেরায়, কারণ এই সব কিছু শুধুমাত্র তার হ্যালুসিনেশন ছিল, যার জন্য একটি ফ্লেয়ার গানের বুলেটও নষ্ট হয়ে গিয়েছে। পল বুঝে উঠতে পারছিল না যে তার এমন হ্যালুসিনেশন কিভাবে হচ্ছে। তখন জাতো তাকে জানায় যে এই ব্ল্যাক ডিমনের এমন একটি ক্ষমতা আছে
যা দিয়ে সে যে কারোর মস্তিষ্কের সাথে খেলা করতে পারে। যা তো এবারও নিক্সন কোম্পানিকে এইসবের জন্য দোষারোপ করতে থাকে, যা শুনে পল এবার রেগে যায়। তাই তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। ঝগড়ার শব্দ শুনে ইনেসও সেখানে চলে আসে এবং তাদের দুজনকে থামায়। এরপর পল বাচ্চাদের কাছে যায়, যেখানে ছোট্ট টমি তাকে প্রশ্ন করে যে তারা কি সবাই মারা যাবে, কেননা তারা তো তালকের পানির পথের ক্ষতি করেছে। টমির মুখে পানিপথের কথা শুনে পলের মাথায় একটি আইডিয়া আসে, আর এরপর সে টমিকে বোঝায় যে মাঝে মাঝে জীবনে বিভিন্ন ধরনের বিপদ আপদ এসে থাকে, দলীয় কাজের মাধ্যমে এই বিপদ মোকাবেলা করা সম্ভব। তাই সে টমিকে আশ্বাস দেয় যে তারা দ্রুত এখান থেকে বেরিয়ে পড়বে। এরপর পল ইলেকট্রিক্যাল রুমে যায় তার নতুন পরিকল্পনা কাজে লাগতে। তখন তাকে সাহায্য করতে জাতো সেখানে চলে আসে। জাতো সেখানে প্রথমে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চায়। উত্তরে পল জানায় সেই স্টেশনের ড্রেনের পানিপথ বদলে দিবে, যার ফলে জেনারেটরটি আবারও কাজ করার সম্ভাবনা আছে। তাই তারা দুজনেই এই কাজে লেগে পড়ে। অন্যদিকে আদ্রি বিভিন্ন লকার খুলে দেখছিল, যাতে করে সে এমন কিছু খুঁজে পায় যা তার কাজে আসতে পারে। আর এই ফাঁকে টমি কিছু দেবতার মূর্তি নিয়ে বাইরে চলে আসে। তাছাড়া ইনেস অন্য একটি রুমে চলে যায়। তখনই সে সেখানে একটি ডকুমেন্ট পেপার দেখতে পায়। এটি মূলত নিক্সন কোম্পানির সেফটি রিপোর্ট ছিল। এখানে কাজ করা কতটা ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ তাই এখানে স্পষ্টভাবে বলা ছিল। রিপোর্টে বলা আছে যে এই স্টেশনের কন্ডিশন একদম ভালো, যেটা মূলত মিথ্যা ছিল। আর এই মিথ্যা রিপোর্টে পলের স্বাক্ষর ছিল, যা দেখে ইনেস অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে টমি স্টেশনের বাইরে পানির কাছে এসে বসে পড়ে। সে একটি খেলনা নৌকায় মূর্তিগুলো রেখে ভাসিয়ে দেয়, আর সে ওই মূর্তিগুলোর নাম দিয়েছিল এই স্টেশনে থাকা সবার নামে, সাথে তালুককেও। টমি তার বোটে রেখেছিল। টমি তালুকের কাছে নিরাপত্তার জন্য প্রার্থনা করতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই বোট থেকে পলের মূর্তিটি পানিতে পড়ে যায়। যেন কি এটি কোনো খারাপ সংকেত ছিল। তখন ওই শার্কটি অল স্টেশনে আঘাত করে, ফলে টমি পানিতে পড়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার চিৎকারের আওয়াজ শুনে বাকিরা দ্রুত সেখানে চলে আসে তাকে সাহায্য করার জন্য। ইনেস কিছু না ভেবেই নিজের জীবনের পরোয়া না করেই তার সন্তানকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। সে টমিকে নিয়ে প্রায় উপরে উঠে এসেছিল, এমন সময় শার্ক তাদেরকে দেখে ফেলে। তাই শার্কটির মনোযোগ সরাতে পলও পানিতে নেমে যায় এবং এক পর্যায়ে শার্কটি ইনেসদের ছেড়ে পলের পিছে পড়ে যায়। তবে পল সময় মতো উপরে উঠে আসে এবং ইনেস আর টমি কোনো মতে বেঁচে যায়। এরপর ইনেস সরাসরি পলকে কনভার্ট করে। সে জানায় সে ওই সেফটি রিপোর্টটি দেখে ফেলেছে, যেখানে এতগুলো ওয়ার্নিং থাকা সত্ত্বেও পল সিগনেচার করেছিল। সে পলকে এমনটা করার কারণ জিজ্ঞাসা করে। উত্তরে পল জানায় যে তার কাছে এমনটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এটি তার জব ছিল। যা শুনে ইনেস অনেক রেগে যায়, কারণ পলের এই জবাবের কারণে অনেক মানুষের জীবন হারিয়েছে, সেই সাথে তার জন্য বহিয়াবাসীরা এমন অবস্থায়। এসব কথা বাচ্চারাও শুনে ফেলে। এদিকে বোমটি ব্লাস্ট হতে আর মাত্র 1 ঘন্টা সময় বাকি ছিল। এখন পল আবারও ইলেকট্রিক্যাল রুমে জাতোর কাছে ফিরে আসে। এবার সে এক এক করে তার সব ভুল বুঝতে পারে, কারণ শুরুতেই যখন সে নিক্সন কোম্পানিতে জয়েন করেছিল তখন কোম্পানিটির অবস্থা অনেক বাজে ছিল। তারা যতগুলো প্রজেক্ট করেছিল সবগুলোই বায়ু, পানি, মাটি ইত্যাদি দূষণ করা আসছিল। তবে তাকে জোর করে এসব সেফটি রিপোর্টে সাইন করতে হতো। একদিন পলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কি এই কাজ করতে কোনো অসুবিধা বোধ করছে কিনা। এর উত্তরে পল না জানায়, কারণ পল তখন সবেমাত্র বিয়ে করেছিল। এ কারণে তার মাথার উপর অনেক খরচ ছিল, তাই তাকে না চাইতেও এই জবটি করতে রাজি হতে হয়। আর এখন কিনা এই কোম্পানির জন্য তার নিজের পরিবারের জীবনই ঝুঁকিতে আছে। তখন সে আগের ক্যামেরার ক্লিপগুলো আবারও চেক করে। ভিডিওটি পজ করে দেখে। সে দেখতে পায় তখন থেকে তাদের হাতে আর মাত্র 2 ঘন্টা সময় বাকি ছিল, আর এখন তো আরো কম সময় বাকি আছে। তাই পল পুরোপুরি তার হাল ছেড়ে দিয়েছিল। তখনই জাতো তাকে বলে যে এত তাড়াতাড়ি হার মানলে চলবে না। পলকে নিজের জন্য না হলেও নিজের পরিবারের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। যা শুনে পল আবারও নতুন নতুন পরিকল্পনা করতে শুরু করে। সে একটি পরিকল্পনা পেয়েও যায় আর নিজের সাথে কিছু জিনিসপত্র নিয়ে নেয়। এরপর ইনেস, আদ্রি এবং টমি মিলে আশেপাশে থাকা জিনিসগুলো দিয়ে একটি বোট বানাতে থাকে। আর জাতো একটি মিনি রেডিও বানানোর চেষ্টা করে। সে রেডিওটি দিয়ে সিগন্যাল পাঠায়, যা পলের বোটম্যানের কাছে গিয়ে কিছুটা পৌঁছায়। তবে কিছুক্ষণের মধ্যেই রেডিওটি আবার অফ হয়ে যায়। এখানে পল তার পরিবারকে এভাবে চেষ্টা চালিয়ে যেতে দেখে নিজেও অনেকটা অনুপ্রাণিত হয়। সে দেখতে পায় জাতো একটি মিনি রেডিও বানানোর চেষ্টা করছিল। তখন সে জাতোকে জিজ্ঞাসা করে যে জাতো এখানে এতদিন থাকার পর আজ গিয়ে কেন রেডিও বানানোর চেষ্টা করছে। তবে জাতো এর কোনো সঠিক জবাব দেয় না। তাই পল নিজেই সব এক্সপ্লেন করতে থাকে। আসলে জাতো চাইতো ওই অয়েল স্টেশনটি ধ্বংস হয়ে যাক, তাতে তার নিজের প্রাণ গেলেও তার কিছু যায় আসে না। এতে তার এলাকাবাসীরা কিছুটা হলেও শান্তিতে জীবনযাপন করতে পারত। তবে এখন তার একটি পরিবারও বাঁচাতে হবে, তাই সে এখান থেকে বেঁচে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর পল তাকে নতুন করে পরিকল্পনা সম্পর্কে জানায়। পলের নতুন পরিকল্পনাটি ছিল যে সে নিজে গিয়ে জেনারেটরটি ঠিক করবে, আর শার্ক যদি তাকে আক্রমণ করে তাহলে সে ওই বোমটি খুলে শার্কের পেটে ছুঁড়ে মারবে আর সাঁতরে উপরে উঠে আসবে। তাহলে শার্কটি মারা যাবে এবং সে নিশ্চিন্তে তখন জেনারেটরের রেডিও সাপোর্ট দিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারবে। তবে জাতো তাকে এমনটা করতে বারণ করে, কারণ শার্কটি বোমের সাথে পলকেও খেয়ে ফেলবে। তবে পল তাকে জানায় যে এখন তার এমনটা করা ছাড়া আর
আর কোনো উপায় নেই। তাছাড়া তালকের যত রাগ সব পলের ওপরেই, তাই সে নিজের পরিবারের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছে। তাই জাতো পলকে আর কিছুই বলতে পারে না। এরপর পল তাকে পরিকল্পনার পরবর্তী পার্ট খুলে বলে। সেটি ছিল এই যে পল যখন শার্কের সাথে ব্যস্ত থাকবে তখন এই সুযোগে জাতো যেন তার পরিবারকে বোটে করে নিয়ে দূরে চলে যায়। তখন ওই টমি পলকে ডাক দেয় এবং তাদের বানানো বোটটি দেখায়, যেটিতে শুধুমাত্র বাতাস দেওয়া প্রয়োজন ছিল। তখন আদ্রি বুঝতে পারে যে পলকে চিন্তিত দেখাচ্ছিল, তাই সে পলকে একসাথে প্রে করার জন্য বলে। পল এতে রাজি হয়ে যায়। তবে ইনেস এমনটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ পল একজন নাস্তিক ছিল। সে এত সহজে প্রে করতে কিভাবে রাজি হলো? তবে সব সন্দেহ মন থেকে সরিয়ে তারা সবাই মিলে তালকের কাছে প্রে করে। এদিকে বোমটি ব্লাস্ট হতে আর মাত্র 10 মিনিট বাকি ছিল, তাই পল তার সুইমিং স্যুটটি নিয়ে নিচে যাওয়ার জন্য রেডি হতে থাকে। ইনেস পলকে এমনটা করতে মানা করে, তবে পল তাকে জানায় এই স্টেশনের নিচে একটি বোমা রয়েছে আর সে এটি শার্কের পেটে ফেলে দিতে যাচ্ছে। সেই সাথে সে এটাও বোঝায় যে এখন এটি একমাত্র রাস্তা যা তাদের সামনে খোলা আছে। সে যে করেই হোক না কেন তার পরিবারকে বাঁচাবে। যা শুনে ইনেসও অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই পরিকল্পনায় পলের বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। একটু পর জাতো তাকে বলে যে তার মনে হয় না পল এই যাত্রায় বেঁচে ফিরতে পারবে। তখন পল জানায় সে যদি এখান থেকে বেঁচে না ফেরে তাহলে জাতো যেন তার পরিবারের খেয়াল রাখে। তাই সে তার পরিবারের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব জাতোকে দিয়ে দেয়। জাতো তাকে প্রমিস করে যে সে তার পরিবারের সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে নিয়ে যাবে। এরপর পল পানির নিচে চলে যায় এবং জাতো পলের পরিবার সহ বোটে করে পালানোর প্রস্তুতি নেয়। পল নিচে গিয়ে সেই বোমটি দেখতে পায় আর তা সে খুলে নিজের সাথে নিয়ে নেয়। তার হাতে আর মাত্র 6 মিনিট সময় ছিল, তাই সে চারিদিকে শার্কটিকে খুঁজতে থাকে। শার্কটি তার আশেপাশেই ছিল, তবে সে পলকে দেখতে পারছিল না। পল জেনারেটরের কাছে যায় এবং সেটি ঠিক করার চেষ্টা করে। অন্যদিকে জাতো পলের পরিবার সহ বোটে করে যাত্রা শুরু করে। এতক্ষণে পল জেনারেটরটিও ঠিক করে ফেলেছিল, তবে শার্কটি তাকে দেখে ফেলেছিল, তাই সে সেখান থেকে পালাতে শুরু করে। শার্কটিও তার পিছু নেয়। সে একটি লোহার খাঁজে ঢুকে পড়ে, যার ফলে শার্কটি তাকে আঘাত করতে পারে না। তখন সে দেখতে পায় বোমটি ব্লাস্ট হতে আর বেশি দেরি নেই, তাই সে ইনেসদের রেডিওর মাধ্যমে কল করে বলে যে তাকে ক্ষমা করে দিতে। সেই সাথে পুরো বহিয়াবাসীর কাছেও ক্ষমা চায়। আর এরপর সে জাতোকে বলে বহিয়াবাসীর জন্য সে কিছু উপহার তার ব্যাগে রেখে গিয়েছে। জাতো যখন ব্যাগটি খোলে তখন সে সেখানে সেফটি রিপোর্ট দেখতে পায়, যা দিয়ে নিক্সন কোম্পানিকে একেবারেই পথে বসানো সম্ভব ছিল। এরপর পল শেষবারের মতো তার বাচ্চাদের সাথে কথা বলে। পলের পরিবারও বুঝতে পারে এটি পলের সাথে তাদের শেষ কথা, তাই তাদের চোখে অশ্রু চলে আসে। এরপর পল সেই লোহার খাঁচা থেকে বেরিয়ে আসে এবং বোমটি নিজের গায়ের সাথে বেঁধে নেয়। শার্কটিও পলকে খেয়ে ফেলে এবং সাথে সাথে বোমটি ব্লাস্ট হয়ে যায়। ফলে পল সহ শার্কটি সেখানেই মারা যায়। দূর থেকে পলের পরিবারও এই দৃশ্য দেখতে পায়, তাই তারা সবাই কান্নায় ভেঙে পড়ে। এমন সময় তারা সেখানে আরেকটি বোট দেখতে পায়, যেটি কিনা জাতোর রেডিও সিগন্যাল দেখে এখানে এসেছিল। ততক্ষণে অয়েল স্টেশনটি ভেঙে পানির সাথে মিশে যায়। আর ঠিক এইভাবে বহিয়াবাসীরা পলের পরিবারকে বাঁচিয়ে নেয় এবং পল নিজের জীবনের বদলে বহিয়াবাসীদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিয়ে যায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।